একটা পরিবারের 11 জন সদস্য যারা 1 জুলাইতে একসাথে আত্মহত্যা করে এবং সবাইকে মিলে একটা গাছের শেকড়ের মতো দেখা যাচ্ছিল। 11টা ডায়েরি, 11টা নোটবুক, 11টা পাইপ, আর 11 জন মানুষ। কি এর পেছনের রহস্য? আজকের ভিডিওতে আমরা বুরারি কেস সম্পর্কে জানবো। সো লেটস স্টার্ট। 2018 জুলাইয়ের 1 তারিখ, ইন্ডিয়ার দিল্লি শহরের বুরারি এলাকা। ভাটিয়া ফ্যামিলি, যারা বাইরে থেকে একদম নর্মাল ছিল, লাইক আদার মিডল ক্লাস ফ্যামিলিজ, তো তাদের একটা মুদির দোকান ও প্লাইউডের শপ ছিল। তারা তাদের কাজে অনেক দায়িত্বশীল ছিল, তাই সাধারণত তারা কোনো ছুটি কাটাইতো না। কিন্তু 1 জুলাই 2018 সকালে এই দোকান খোলে না। যেহেতু মুদির দোকান ছিল, তাই সবাই সকালবেলা এখানে আসতো ব্রেড, ডিম, দুধ ইত্যাদি কিনতে। কিন্তু তারা এসে দেখে যে আজকে তারা এখনো দোকান খোলে নাই। ও আর একটা কথা যে তাদের দোকান এলাকায় ভালোই নাম করা ছিল, তাই তাদের অনেক কাস্টমারও ছিল। সো সকালবেলায় ওখানে কাস্টমারদের ভিড় বেঁধে যায় দোকান না খোলার ফলে। তো ওখানে লোকজন একে অপরের সাথে আলোচনা করতে থাকে যে কেন ওরা এখনো দোকান খোলে নাই। ওদের ভেতরে একজন ভাটিয়া ফ্যামিলির ফ্যামিলি ফ্রেন্ড ছিল, যার নাম গুরুচরণ ছিল। সে ওদের বাসায় চেক করতে যায়। তো যখন উনি ওদের বাসায় গিয়ে নক করে, তখন দেখে যে আগের থেকে দরজা খোলা ছিল, মানে একটু ধাক্কা দিলেই দরজা খুলে যাবে এমন আর কি। বাসার ভিতর ঢুকে উনি সিঁড়ি দিয়ে উঠে উপরে যায় এবং একটা রুমের দরজা খুলে। উনি দরজা খোলার পর যা দেখে, সেই দৃশ্য উনি জীবনে কখনো ভুলতে পারবে না। পুরা ফ্যামিলি সিলিং এর সাথে ঝুলতেছিল। 9 জন ঝুলেছিল সিলিং এর সাথে, একজন দেওয়ালের সাথে এবং একটা বুড়ি মহিলা বাঁধা অবস্থায় পড়েছিল, যার টোটাল মিলায় 11 জন হইতো। এবং এই 11 জনের চোখই বাঁধা ছিল কাপড় দিয়ে, তাদের কানে তুলা ছিল এবং মুখ টেপ দিয়ে বাঁধা ছিল, আর তাদের হাত পাও বাঁধা ছিল দড়ি দিয়ে। এই 11 জনের ভিতর 9 জন একদম ঘরের মাঝামাঝি ঝুলতেছিল। গুরুচরণ এসব দেখে ভয়ে নিচে চলে যায় এবং সে পুলিশকে জানায়। পুলিশ এসে এসব দেখে প্রথমে ভাবে যে এটা আবার কোনো চুরির কেস না। তো অনেক সময় চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে চোররা নিজেদেরকে বাঁচানোর জন্য ভিকটিমদের মার্ডার করে। কিন্তু পুলিশ চেক করে দেখে যে সব জুয়েলারি এবং মূল্যবান জিনিসপাতি নিজের জায়গাতেই আছে। এসব দেখে বোঝা যাচ্ছিল যে এখানে কোনো প্রকার চুরি হয় নাই এবং লাশে কোনো প্রকার টানাটানির চিহ্নও ছিল না। মনে হচ্ছিল যে সবাই নিজ খুশিতে আত্মহত্যা করছে। প্রতিবেশীদের মতে ভাটিয়া ফ্যামিলি একদম নর্মাল ছিল, বাকি ফ্যামিলিদের মতোই। ফ্যামিলিতে মোট 11 জন ছিল, যারা একসাথে একই বাসায় ভালো মতো থাকতো, লাইক এ জয়েন্ট ফ্যামিলি। এদের ভিতর সবচেয়ে বড় ছিল নারায়ণ দেবী, দেন প্রতিভা এবং তার মেয়ে প্রিয়াঙ্কা। ভুবনেশ অ্যান্ড সবিতা ম্যারিড কাপল ছিল, যাদের 3টা বাচ্চা ছিল, নিতু, মিনাকা অ্যান্ড ধ্রুব। লাস্ট আর একটা কাপল ছিল লালিত, তার ওয়াইফ টিনা এবং তাদের বাচ্চা শিবাম। ওদের প্রতিবেশীদের মতে ওদের কারোর সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদ কিছুই ছিল না। আর তাছাড়াও এই ফ্যামিলির ছেলেপেলেরা পড়াশোনায় অনেক ভালো ছিল, আর তাদের গ্রোসারি শপ এবং প্লাইউডের দোকানের কারোবারও অনেক ভালো মতো চলতেছিল। তারা ফাইন্যান্সিয়ালিও স্টেবল ছিল। এক কথায় তারা নিয়ার পারফেক্ট একটা ফ্যামিলি ছিল। একবার ভেবে দেখো, ওদের মরার কথা শুনে ওদের প্রতিবেশীদের কেমন শক লাগছিল। তো যাই হোক, 14 জুন 2018 এই ইনসিডেন্টের ঠিক 15 দিন আগে, ওই দিন 33 বছরের প্রিয়াঙ্কার এঙ্গেজমেন্ট হয় এবং অনেক তাড়াতাড়ি তার বিয়েও ঠিক করা হয়েছিল। যদি এই ফ্যামিলি মেম্বাররা আত্মহত্যা করার কথাই ভেবেছিল, তাহলে তারা ওই বিয়ের জন্য 5-6 লাখ টাকা কেন খরচ করবে? তো আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের মাথায় রাখা দরকার, যে এই কেসটার সাথে নাম্বার 11-এর একটা কানেকশন আছে কোনো প্রকার। In total, we found 11 diaries. The earliest was dated 2007, and the last was just before the incident. 11 years. এই ইনসিডেন্টের পর পুলিশ যখন ইনভেস্টিগেট করে, তখন তারা ওখানে 11টা ডায়েরি পায় তাদের বাসায়, যা 11 বছরের সময়ের ব্যবধানে লেখা হয়েছিল এবং 11 জন মেম্বারই এই ফ্যামিলিতে ছিল। এই ডায়েরিগুলো এই কেসটা সম্পর্কে সব ডিটেলস লেখা ছিল, উইচ ইজ স্ক্যারি। যাই হোক, 2007 থেকে সব কিছু লেখা শুরু হয়েছিল এবং এই লেখাগুলো লালিত অথবা ভোপাল লেখে। ভোপাল হচ্ছে এই কাহিনীর অন্যতম একজন, যার সম্পর্কে আগে আমি মেনশন করি নাই। ভোপাল সিং আগে হরিয়ানা গ্রামে কৃষকের কাজ করত, কিন্তু কিছুদিন পর উনি কাজ চাওয়ার জন্য নারায়ণা দেবীর বাবার কাছে যায়। তারপর নারায়ণা দেবীর বাবা তাকে কাজ দেয় এবং সে ভোপালের একজন সিনসিয়ার ব্যক্তি মনে করত। সে তার উপর বিশ্বাসও করত অনেক, সে তাকে অনেক পছন্দও করত। তো সে একদিন ভোপালকে জিজ্ঞেস করে যে সে কি তার মেয়েকে বিয়ে করবে এবং ঘর জামাই হয়ে তাদের সাথে থাকবে। ভোপাল এই কথায় রাজি হয়ে যায়। বিয়ের পর ভোপাল সিংই পরিবারের মূল হয়ে যায় এবং সবাই তার কথা মতোই চলতো। আর জয়েন্ট ফ্যামিলিতে এমন হওয়াটা স্বাভাবিক যে ঘরে যে সবচেয়ে বড় হয় তার কথাই সবাই শোনে এবং সবাই তাকেই বেশি প্রিয়োটাইজ করে। তো কেসে আসি আবার। ভোপাল সিং অনেক স্ট্রিক্ট একজন মানুষ ছিল। সে যে রুল বানাইতো পরিবারের সবাইকে বাধ্যতামূলক পালন করতে হতো, আর যখন উনি বেঁচে ছিল সেই পরিবারের সব খরচ উঠাইতো। কিন্তু 2007 সালে সে মারা যায়।
ভোপাল মারা যাওয়ার পর তার জায়গায় কেউ নেয় না। এখন প্রশ্নটা ছিল যে কে তার জায়গা নেবে, বড় ছেলে ভুবনেশ নাকি ছোট ছেলে লালিত। পরবর্তীতে লালিত তার বাবার জায়গা নেয়। ভুবনেশ তার থেকে বয়সে বড় হলেও লালিত অনেক সিনসিয়ার ছিল, সে কথাও কম বলতো অনেক, তাই সে ফ্যামিলির ফাদার ফিগার হয়। তারপর থেকে সবাই লালিতের কথা মতোই চলতো। লালিত তার বাবা মরার পর থেকে আরো বেশি রিজার্ভড হয়ে গিয়েছিল। লালিত কলেজ ডেজ থেকে মাঝে মাঝে ডায়েরি লিখতে পছন্দ করত, কিন্তু তার বাবা মরার পর মিস্ট্রিলেসলি সে দৈনিক ডায়েরি লেখা শুরু করে। তিনি ডায়েরিতে যা লিখতো সেটা অনেক নিয়ম মাফিক হইতো, পরে মনে হইতো যে কেউ তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। লালিতের মতে এইসব ভোপাল সিং লেখাইতো তাকে দিয়ে। তোমরা এর আগে মানুষের শরীরে কারোর আত্মা ঢোকার কথা শুনছো, ঠিক তেমনি ভাটিয়া ফ্যামিলি মনে করতো যে ভোপাল সিং লালিতের ভিতরই বাস করে এবং লালিতের মাধ্যমে তারা ভোপাল সিং এর সাথে কথা বলতো এবং ভোপাল সিং লালিতের মাধ্যমে ভাটিয়া ফ্যামিলির মেসেজ পাঠাইতো। এই পার্টটাই তোমরা এই কথা বিশ্বাস করবা নাকি করবা না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু একটা কথা যে ভাটিয়া ফ্যামিলি এই কথা সম্পূর্ণরূপে বিশ্বাস করতো। তারা বিশ্বাস করতো যে মরার পরেও ভোপাল সিং তাদের মাঝখানেই আছে এবং সে তার পুরা পরিবারের উপর নজরও রাখতেছে। তারা আরও বিশ্বাস করতো যে যখনই ভোপালের আত্মা লালিতের ভেতরে আসতো তখন লালিতের ব্যবহারও পুরাপুরি তার বাবার মতো হয়ে যেত। এসব শুনে বোঝা যাচ্ছে যে ভাটিয়া ফ্যামিলি ভূত প্রেত বিষয়ে সম্পূর্ণরূপে বিশ্বাস করত। তো আবার 2018 ঘটনাতে আসা যাক। এই আত্মহত্যা অথবা মার্ডার যাই হোক, এর আগের রাতে পুলিশ সিসিটিভি ফুটেজ পায় ফ্যামিলি মেম্বারদের। ফুটেজে তোমরা দেখতে পাচ্ছ যে এদের ফ্যামিলির কিছু মেম্বার স্টুল কিনতেছে, আর একটা ফুটেজে দেখা যাচ্ছে যে ধ্রুব তার নিয়ে যাচ্ছে নিজেদেরই দোকান থেকে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এদের দেখে মনে হচ্ছে যে সব নর্মাল। সিসিটিভি ফুটেজ দেখে তো বোঝাই যাচ্ছে না যে তারা কালকে এসব করবে। এই পূজা বা রিচুয়াল সম্পর্কে লালিত তার ডায়েরিতে ডিটেলসে লিখে রাখছিল। 7 দিন টানা পূজা করতে হবে, ঘরে কেউ আসলে তার পরের দিন করতে হবে, কিছু দেখানো যাবে না, চোখ বন্ধ থাকা লাগবে এবং চোখ কাপড় দিয়ে বাঁধা থাকা দরকার, মুখ রুমাল দিয়ে বাঁধা থাকবে, ভয় পাওয়া যাবে না এবং মনকে শান্ত রাখতে হবে, পুরো ভক্তির সাথে পূজা করতে হবে এবং যখন পানির রং পরিবর্তন হবে তখন আমি আসব, বাবা ফিরে আসবে এবং আমাদেরকে বাঁচায় পূজা পূরণ করবে। এই সবই বিশ্বাস করতো পুরা ফ্যামিলি। পূজায় গাছের শেকড়ের মতো সবাইকে ঝুলতে হবে, বট গাছের শেকড়ের মতো একদম। পুলিশ 9টা ফ্যামিলি মেম্বারদের এই অবস্থায় পায়। কারোর শরীরে কোনো প্রকার ধস্তাধস্তি করার চিহ্ন ছিল না, শুধু ভুবনেশ বাদে। ভুবনেশের হাত বাঁধা ছিল, হয়তো সে এন্ড টাইমে রিয়েলাইজ করছিল যে কি হবে তাদের সাথে। কিন্তু ভুবনেশ বাদে কারোর বডিতে কোনো প্রকার স্ট্রাগলের চিহ্ন ছিল না, এমনকি বাচ্চারাও কিছু বলে না। তারা সবাই এই রিচুয়ালে অথবা লালিতের উপর পুরা বিশ্বাস করত। কিন্তু বিষয়টা হচ্ছে যে কেন ওরা সবাই বিশ্বাস করতো এইসবের উপর, শিক্ষিত হওয়ার সত্ত্বেও? বাচ্চারাও ইনভলভ ছিল এইসবের ভিতর। ডায়েরিতে লালিত যেসব ইনস্ট্রাকশন লিখতো ওগুলো ফলো করলে ফ্যামিলির উন্নতি হতো। ডায়েরির ইনস্ট্রাকশন ফ্যামিলিকে গ্রো করতে সাহায্য করতো, যেমন এর এখানে বিয়ে দাও, ওখানে টাকা খাটাও ইত্যাদি। কিছু জিনিস ডিরেক্টলি ডায়েরিতে লেখা থাকতো যে ধ্রুব ফোন বেশি চালাচ্ছে, ওর খেয়াল রাখো, পরিবারে ঝগড়া কমাও। আই গেস এইসবে তাদের ব্রেন ওয়াশ হয়েছে, কিন্তু স্টিল বাচ্চাদের তো খটকা লাগা উচিত এইসব বিষয়ে। এমনকি ধ্রুব নিজের ফ্রেন্ডকে ওয়াদাও করে রাখছিল যে সে বিকালে খেলতে আসবে তাদের সাথে, তার দাদা তাকে রিচুয়াল থেকে বাঁচাবে, তারা পাওয়ারফুল হয়ে যাবে। আই মিন, কেমনে এসব বিশ্বাস করাইছিল ওদের? যাই হোক, এই কেস সম্পর্কে এমন অনেক কিছু আছে যা এক্সপ্লেন করা যায় না, যেমন 11 নাম্বার, 11টা নোটবুক, 11 বছরের ব্যবধান, 11 জন ফ্যামিলি মেম্বার। এই বাড়িতে 11টা জানলা ছিল, 11টা ভেন্টিলেশন ছিল, 11টা পাইপ ছিল, আরও 11টা রেলিংও ছিল। লালিত পরিষ্কারভাবে মানসিক সমস্যাতে ভুগছিল। বেশ কয়েক বছর আগে লালিতের জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল। সে যেখানে কাজ করতো তার মালিকের সাথে ঝামেলা হয়েছিল। তখন মালিক এবং তার লোকজন তাকে মেরে একটা ঘরে বন্দি করে আগুন লাগিয়ে দিয়েছিল। সেই ঘটনার পরে লালিত বেশ ট্রমাটাইজ হয়ে যায়। প্রায় 2.5 বছর তার মুখ দিয়ে কোনো প্রকার কথা বলতে পারে না। তারপর থেকে অনেকটা সে নিশ্চুপ হয়ে যায়। পুলিশ শেষে বের করে যে এই ঘটনাটা ঘটেছিল এটা আসলে কোনো আত্মহত্যা ছিল না, খানিকটা দুর্ঘটনা ছিল। তারা যে কাজটা করেছিল তারা নিজেদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে করে নাই। খাতার শেষ এন্ট্রিগুলো দেখলে বোঝা যায় যে এমন একটা ঘটনার প্রস্তুতি তারা নিচ্ছিল অনেক দিন থেকেই। তারা তাদের মৃত বাবার সাথে মিলিত হওয়ার জন্যে। ঘটনাটা এমন ঘটার কথা ছিল না। যখন এমন করে ঝুলে পড়বে তখন তাদের বাবা এসে তাদের সাথে মিলিত হবে এবং সবাইকে আবার ফিরে নিয়ে আসবে। এই বিশ্বাস থেকেই তারা এই কাজে রাজি হয়েছিল। পরিবারের ছোটদের সবার হাত এবং পা বেঁধে দেওয়া হয়েছিল, মুখের টেপ এবং চোখও বেঁধে দেওয়া হয়েছিল। পুলিশের মতে এই কাজটা লালিতই করছিল, কারণ সবার মধ্যে কেবল ললিত আর তার স্ত্রীর হাত পা খুব বেশি ভালো করে বাঁধা ছিল না। আই গেস এটা আসলে আত্মহত্যা ছিল না, কারণ তাদের মনে বিশ্বাস ছিল যে তারা
কোনো মতেই মরবে না এবং তাদের বাবা তাদের ফিরে আনবে। সো এসব আনসলভড কোশ্চেনগুলো নিয়ে বুরারি কেস শেষ হচ্ছে। বুরারি কেস নিয়ে একটা নেটফ্লিক্সের ডকুমেন্টারিও বের করছে যার নাম হাউস অফ সিক্রেটস, তোমরা চাইলে ওটাও চেক করতে পারো। আর তাছাড়াও মূলত মেন জিনিস আমি এই ভিডিওতেই কভার করে নিয়েছি। তো এমনই ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। অ্যান্ড স্টে সেফ, বাই।